স্বাগত সবাইকে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গ্যাস টারবাইন সম্পর্কে জেনেছিলাম। আজকে ওইটা জাস্ট একটু ওভারভিউ দিয়ে আমরা হচ্ছে স্টিম টারবাইন সম্পর্কে জানব। তো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের আমাদের এখানে অনেক কিছু ছিল, সবকিছু আমাদের লাগবে না, আমাদের যতটুকু লাগবে মেইন জিনিস হচ্ছে এটার বেসিক ব্লক ডায়াগ্রাম। বলতে দেরি হয় এটার তো গ্যাস টারবাইনের অনেক অ্যাপ্লিকেশন, অনেক কিছু আমরা দেখলাম। তো এটা মেইনলি আমার লেআউট ছিল। এটা একটা ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের লেআউট ছিল। এটা তো ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ এটাই ব্লক ডায়াগ্রাম, এটাই লেআউট একদম। তো ব্লক ডায়াগ্রাম গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। তো ব্লক ডায়াগ্রাম গুলো মুখস্থ মতো করে রাখতে হবে এবং একটা ব্লক ডায়াগ্রাম 6 থেকে 7 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, বুঝে গেছে? 3টা বা 4টা পাওয়ার প্ল্যান্ট পড়ানো হবে মিডের আগে। তো 3টা বা 4টা পাওয়ার প্ল্যান্ট যদি ব্লক ডায়াগ্রাম থেকে মুখস্থ করেন আপনার 20 মার্ক তো অটো কনফার্ম, যদি ঠিক মতো হয়। ওকে, কেউ ভুলও একে আনেন না, তাহলে কিন্তু একবারে এক্সপ্লোর হয়ে যাবে খাতা। অলরেডি কিন্তু 6-7 জনের রিভার্স পুরো টার্ম শেষ, আমরা নতুন করে টার্ম দেওয়া লাগবে। ঠিক আছে, যে নকল করে ধরা খেয়ে সে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। সেই জন্য এই কাজ করে না, একটু ভালো করে জাস্ট একটু প্র্যাকটিস করে আসলেই হবে। বুঝে গেছে? আচ্ছা, তো এটা শুরু হয়েছিল কি স্টার্টিং মোটর দিয়ে, এরপরে লো প্রেসার কম্প্রেসর, তারপর এখান থেকে এয়ারটাকে পুল করে হাই প্রেসার কম্প্রেসরে নেওয়া হয়েছে। এরপর ওইখান থেকে এয়ারটাকে কম্বাসন চেম্বারে নিয়ে ফুয়েল ইনজেক্ট করা হয়েছে। তারপর হাই প্রেসার টারবাইন হয়ে সে গ্যাসটা কোথায় গেল? ওই কম্বাসন চেম্বারে যে আবার ফুয়েল ইনজেক্ট করে আবার আরেকবার সেখানে কি থ্রাস্ট দাও, মানে আরেকবার ইগনিশন ঘটানো হচ্ছে, মানে দুইবার হাই প্রেসার টারবাইন আর একবার লো প্রেসার টারবাইন। তো লো প্রেসার টারবাইনের সাথে কে যুক্ত করছে? আমি জেনারেটর। হাই প্রেসার টারবাইন যেটা হয়, হাই প্রেসার টারবাইন দিয়ে পুরো প্রসেসটা আবার শুরু হবে। তো শুরুতে স্টার্টিং মোটর থাকে, পরবর্তীতে হাই প্রেসার টারবাইনের এনার্জি দিয়ে পুরো প্রসেসটা চলে লো প্রেসার টারবাইনের সাথে জেনারেটর কানেক্টিং করা থাকে। তো সেখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করি। স্যার ইন্ডিভিজুয়াল কোন ইউনিট কি ব্যাপার একটু মানে আরেকবার। আচ্ছা, তো শুরুতে কি ছিল? স্টার্টিং মোটর ও আমার এয়ারগুলিকে সাক করতেছে এবং সেই ফিল্টার করে এই লো প্রেসার কম্প্রেসরটা কি করলো? এয়ারটাকে ঠান্ডা করলো, একটা নরমাল টেম্পারেচারে, স্ট্যান্ডার্ড টেম্পারেচারে নিয়ে আসে। আনার পরে ওটাকে সে হচ্ছে কম্প্রেস করা শুরু করলো, হাই প্রেসার কম্প্রেসর। কম্প্রেস করার পরে ওটা তো অনেক উত্তপ্ত হইলো, এরপর এটাকে হিট এক্সচেঞ্জারে দিয়ে আরেকটু উত্তপ্ত করে নেওয়া হলো। এরপর সেটার মধ্যে একটা ফুয়েল মিক্স করা হলো, যেমন বাংলাদেশি গ্যাস টারবাইনে গ্যাস মিক্স করা হলো। এই গ্যাস যখন এয়ারের সাথে মিক্স করলো, তো এখানে একটা স্পার্ক ঘটানোর পরে এখানে হাই প্রেসার উৎপন্ন হলো। এরপর তার মানে এখানে টারবাইনটা চলা শুরু করছে। এই টারবাইনটা আবার হাই প্রেসার কম্প্রেসরের সাথে কানেক্ট করে, মানে এই টারবাইন চললে আবার ওই টারবাইন কম্প্রেসরকে চালাবে। আলটিমেটলি ও নিজে কি ও চালানো শুরু করেছে। শুরুতে স্টার্টিং মোটর চালিয়েছে, এরপর ও আলাদা হয়ে ও শুরু করলো। এবার হাই প্রেসার টারবাইন গেল, হাই প্রেসার টারবাইন থেকে গ্যাসটা কোথায় যাবে? আবার ওটাকে ফুয়েল ইনজেক্টর করে কম্বাসন চেম্বারে নাও। ওই চেম্বারটা যে লো প্রেসার টারবাইন ঘুরবে, টারবাইনের সাথে কি থাকবে? জেনারেটর থাকবে। আলটিমেটলি জেনারেটরটা তখন চলা শুরু করবে। একই গ্যাস দুবার বার হবে। হ্যাঁ, প্রথমবার বার্নে স্টার্টিং মোটর কিন্তু আমি আলাদা করে ইলেকট্রিক এনার্জি দিয়ে কিন্তু কাজ করানো শুরু করেছিলাম। একটা পাওয়ার প্ল্যান্ট কি করবে? আমার পাওয়ার জেনারেশন করবে, কিন্তু শুরুতে আমি কি করতেছি? স্টার্টিং মোটর দিয়ে অন্য ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে আগে বাতাস ঢুকে দিয়েছি, প্রথমে শক্তিটা দিয়ে বাইরে থেকে দিলাম। এরপরে এটা কাট করে হাই প্রেসার টারবাইন দিয়ে পুরো প্রসেসটা চলতে থাকে। এরপরে যে এনার্জিটা আছে এটা লো প্রেসার টারবাইনের সাথে আমার জেনারেটর কানেক্ট করে। আমরা হাই প্রেসারের সাথে কেন, মানে হাই প্রেসার টারবাইনের সাথে কেন জেনারেটর কানেক্ট করতেছি? জেনারেটর কানেক্ট করতেছি না, এটার কারণ আছে, অনেক বিশাল মানে বড় কারণই আছে। বেসিক্যালি এটা হয় যে এই হাই প্রেসারটার সাথে হাই প্রেসার কম্প্রেসরের কানেকশন দিয়ে দাও, কাপলিং করে দাও। আর এই যে লো প্রেসার টারবাইন থাকে, এটার সাথে যে কাপলিং স্পিড, এটা জেনারেটরের কাপলিং স্পিডের সাথে মিলে যায়। আমরা এমন একটা জেনারেটর তৈরি করলাম যেটা মানে না, আপনি এটাই করেন, এটা বাংলাদেশে আছে। হাই প্রেসারের সাথে এটা বাংলাদেশে 11,000 কিলোভোল্ট, ওইটার জন্য যে পরিমাণ সিনক্রোনাস স্পিডে ঘোরানো লাগবে ওইটাই এটা করে। আর তুমি কিন্তু খরচ বেশি না স্যার এটা? বুঝে গেছে? হ্যাঁ, এটা খরচ বেশি, আকারও বেশি, সবকিছুই বেশি। বুঝে গেছে? সো এখানে কি হচ্ছে? জেনারেটরটা ওইটার সাথে এরকম করে কাপলিং করা হয় এমন ভাবে যাতে ওই সিনক্রোনাস স্পিডটা থাকে, যেটা যেন ফ্রিকোয়েন্সি 50 হার্টজে স্টেবল থাকে এবং সে হচ্ছে 11,000 কিলোভোল্টে সে সবকিছু জেনারেট করতে পারে। এই জন্য সবকিছু একই সিস্টেমে ডিজাইন করা। বুঝে গেছে? চাইলেও চেঞ্জ করলে পুরো দেশকে অনেক কিছু চেঞ্জ করে। বুঝে গেছে?
সো এইটা হচ্ছে আমার একটা ওপেন সাইকেল গ্যাস টারবাইনের পাওয়ার প্ল্যান্টের লেআউট। এটা নিয়ে বলেছি লাস্ট ক্লাসে। সো এখানে আমরা বলছিলাম স্টার্টিং মোটরটা একটু ভালোভাবে করবেন। স্টার্টিং মোটরের কাজ কি, ইন্টারকুলারের কাজ কি, তারপর হচ্ছে হিট এক্সচেঞ্জারের কাজ কি। হিট এক্সচেঞ্জার কি করতেছিল, ওই যে এক্সস্ট গ্যাস যেটা ছিল, লো প্রেসার টারবাইন তো জেনারেটরটা ঘুরে দেবে, মানে টারবাইন তো ঘুরলো, টারবাইন তো জেনারেটরকে ঘুরাবে, কিন্তু গ্যাসটা কি হবে, গ্যাসটা কি বের হয়ে যাচ্ছে না, বের হওয়ার সময় হিট এক্সচেঞ্জার হয়ে যাবে। এই এক্সস্ট গ্যাসের তাপমাত্রাটা ওই যে আগের বার যে ইন্টারকুলার থেকে ঠান্ডা গ্যাসটা যাচ্ছিল ওটাতে গরম হয়ে যায়, মানে ইন্টারকুলার হাই প্রেসার কম্প্রেসারের পরে যে গ্যাসটা যাচ্ছিল এটা হিট এক্সচেঞ্জারের এক্সস্ট গ্যাসের সাথে সংস্পর্শে এসে ওর টেম্পারেচার আরেকটু বেড়েছে। তাহলে থেকে একটা কথা আছে, এটা কি দুইটা লাইন দেওয়া মানে পাইপ সিস্টেম করে দেওয়া, মানে যদি মানে এমন ভাবে করা যে একটা চেম্বারের মধ্যে মানে এক্সস্ট গ্যাসের তাপমাত্রা তো আমরা কাজে লাগাতে পারতেছি না, যে জাস্ট ওর টেম্পারেচারটা আরেকটু বাড়ায় যাতে আমার সিস্টেমটা এফিশিয়েন্ট হয়। সো হিট এক্সচেঞ্জার এবং হচ্ছে এগুলি রাখবেন না, এটাই করে রাখবেন। আর এখানে যেটা হচ্ছে 34% পাওয়ার মাত্র জেনারেশন হয়, মানে 34% এর এফিশিয়েন্সি। কারণ নিজের প্রসেসকে নিজেই কিন্তু হাই প্রেসার কম্প্রেসারকে হাই প্রেসার টারবাইন দিয়ে রান করা লাগছে। সো বেসিক্যালি ওইখানেই অনেক 50% এর উপরে এনার্জি চলে যায়। সো মাত্র 34% এনার্জি পাওয়া যায়, মানে ইয়া হয় কি বলে এফিশিয়েন্সি হয়। আর এখানে অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি এগুলি মাথা মারা করতে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভেরি বেশি। তাহলে এটার স্টোরেজ অনেক কম লাগে, তারপর হচ্ছে পলিউশন কম হয়, তারপর হচ্ছে কনস্ট্রাকশন সিম্পল, এগুলো হচ্ছে প্লেনেও ব্যবহার করা হয়। তারপর ডিসঅ্যাডভান্টেজ কি 66% পাওয়ার চলে যায় কম প্রেসার চালাতে, লস বিশাল লস না। আপনি 100 টাকা মানে দিয়ে 60 টাকা ক্যালোরি রান করতে পরে আসতেছে 40, মানে আপনার লস হয়ে জিনিসটা, মানে গ্যাস দিলেন 100 টাকা কারেন্ট পেতেছেন 44 টাকা, লস হচ্ছে না, লস হচ্ছে না, কিন্তু চালানো তো লাগবে, সিস্টেমে তো লস থাকে। আচ্ছা, তো ডিসঅ্যাডভান্টেজ অফ গ্যাস টারবাইন, ডিসঅ্যাডভান্টেজ কি এটা তো গেল। তারপর রানিং স্পিড এত হাই ফ্রিকোয়েন্সি নয়েজ, অনেক নয়েজ। এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই 4-5টা পয়েন্ট মনে রাখতে হবে। আচ্ছা, এগুলি লাগবে না, এটা লাগবে না। আচ্ছা, লাগবে হচ্ছে এটা অ্যাপ্লিকেশন কোথায়, এয়ারক্রাফট প্রপালশনে আর হচ্ছে ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন আর হচ্ছে কি বললাম, ওই হিট এক্সচেঞ্জারের কাজ, স্টার্টিং মোটরের কাজ আর হচ্ছে ইন্টারকুলারের কাজ, এই 5টা পয়েন্ট আর হচ্ছে লেআউট। এখান থেকে বেসিক্যালি একটা ফুল কোশ্চেন থাকবে গ্যাস টারবাইন পাওয়ার। তারপর আমরা আজকে যাব স্টিম পাওয়ার প্ল্যান্ট। স্টিম পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্টে কেউ ছিলেন? পাওয়ার প্ল্যান্টে কারো জব করা হচ্ছে? আচ্ছা, পাওয়ার প্ল্যান্টে যেটা আমার যতটুকু অভিজ্ঞতা হয়, আমার হচ্ছে ইন্টার্নশিপ যেটা ছিল 1 মাসের 2 মাসের আর কি, তার মধ্যে 1 মাস ছিলাম হচ্ছে আমরা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে। তো ওইখানে আমাদের ইউনিভার্সিটি থেকে পাঠানো হয়েছিল। তো ওইখানে যেটা আমরা দেখছিলাম, একটা পাওয়ার প্ল্যান্টের 5টা ইউনিট ছিল, 5টা ইউনিট 5টা ফুয়েল দিয়ে চলতেছিল। তো প্রত্যেকের কিভাবে কাজ করে, কি কম্পোনেন্ট আছে। তো ওইখানে 3টা ইউনিটই হচ্ছে আপনার কোল ফায়ার বা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, মানে বাতাসের সাহায্যে যেটা চলতে পারে। আগের পরেরটা কি ছিল, গ্যাস দিয়ে কিন্তু ইনজেক্ট করে একটা স্পার্ক ঘটানো হওয়ার পরে যে ফার্স্টটা আসতো বা গ্যাসের যে ফোর্সটা আসতো সেটা দিয়ে টারবাইন ঘুরতো। আর এখন যেটা হচ্ছে বাতাস দিয়ে ঘোরানো, মানে স্টিম দিয়ে ঘোরানো। তো এখন স্টিম কিভাবে উৎপন্ন করা যায়, আগুন জ্বালে, তো আগুন জ্বালাবো কিভাবে, ম্যাক্সিমাম গ্যাস দিয়ে আগুন জ্বালাতে পারে, কিন্তু এত কষ্ট করে গ্যাস দিয়ে আগুন জ্বালানোর সাথে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে চালানো, ওটা তো লস বেশি।
গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট কোলের লস সবচেয়ে বেশি, কয়লায় হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ লস কয়লা। তাহলে তো স্যার আমাদের যে বাগেরহাটের ভিতরে একটা করে বললো না মংলার দিকে কয়লাতে অনেক লস। মংলার পাশে যেটা বললো। হ্যাঁ মাথার বাড়ি না মাথায় বাড়ি না, যে পূর্বাখালীতে যেটা না স্যার রামপাল 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 ছাড়া রামপাল বলা দিনাজপুরে রামপালের একটা করে আছে মধ্যপাড়া ইন্ডিয়া যেটা করেছে রামপাল মানে কয়লাতে করলে আপনার অনেক লস। কয়লাতে ভালো স্যার ভালো কোনটা গ্যাস জুপিটার অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ভালো কোনটা হয়, ভালো হয় এখন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটা কি আপনারা একটু আগে যদি খেয়াল করেন, এক্সহস্ট গ্যাসটা বের হয়ে যাচ্ছে না, এক্সহস্ট গ্যাসের টেম্পারেচার কত ছিল জানেন? 1100 মিটার 1100 থেকে 1200 1300 1400 ডিগ্রি ওঠে। সো ওই এক্সহস্ট গ্যাসটা টেম্পারেচার দিয়ে আমি যদি আবার বয়লারে দেই, ওইটাকে যদি আবার ওই বয়লারের পানি বাষ্প করে আবার আরেকটা টারবাইন ঘুরে দেবে, তাহলে কিছু পরিমাণ এনার্জি তো জেনারেশন হবে। তাহলে অপরটা বাস্তব তাহলে দুইটা সাইকেল আমি একসাথে করে দিলাম, একটা গ্যাসের গ্যাস আর স্টিমের। স্টিম তো এটাকে বলা হয় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। দুইটা সাইকেল, গ্যাস একটা সাইকেল মেইনটেইন করে আর হচ্ছে স্টিম যেটা ওইটা আরেকটা র্যাঙ্কিন সাইকেল আছে একটা। তো দুইজন দুইটা সাইকেল মেইনটেইন করে পুরো পাওয়ার প্ল্যান্টটা চালু করে, এই জন্য এটা বলে কম্বাইন্ড সাইকেল পাওয়ার সিসিটিপি। ওকে, তো এটা এই পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে এখন জনপ্রিয়, যেটা অলমোস্ট 60% এর মতো নেয় এফিসিয়েন্সি পাওয়া যায়। এটাই মোটামুটি বাংলাদেশে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও লস হয়। নিউক্লিয়ারে যাবো, মিডিয়ার পরে নিউক্লিয়ার এটার আগে বাকি কি করবো? স্যার যেটা আমাদের এত হ্যাঁ আপনাদের হ্যাঁ সেখানে রূপপুরে। তো স্টিম পাওয়ার প্ল্যান্টে কি কি থাকবে, কি জিনিসগুলো আমরা দেখবো, যে বয়লার, তারপর এয়ার ফিল্টার, সুপার হিটার, ইকোনমাইজার, রিহিটার, অনেক কিছু থাকবে, টারবাইন, কন্ডেন্সার। তো আমরা আগে একটা লেআউট দেখবো। এলিমেন্টস দেখেন আসলে কি কি থাকবে, মানে আমার উদ্দেশ্য হচ্ছে বয়লার। বয়লারকে আমি একটা বয়লারে আমার গ্যাস থাকবে বা পানি থাকবে, ওটাকে আমি টেম্পারেচার দিয়ে ওখানে কি করবো, টারবাইন ঘুরাবো। টারবাইনের সাথে কি থাকবে, ইলেকট্রিক জেনারেটর। জেনারেটর ঘোরানো মানেই আমি কি কারেন্ট পাচ্ছি। এখন জেনারেটর আপনি হাত দিয়ে ঘোরানো কারেন্ট, ঠিক আছে, যেমনি ইচ্ছা আপনি ঘোরান, তাহলে টারবাইন ঘোরাবেন। এখন টারবাইনের সাথে জেনারেটর কানেক্ট করে দিবেন, তাহলে আমার এনার্জি জেনারেশন শুরু হয়ে গেছে। সো পাওয়ার প্ল্যান্টগুলির উদ্দেশ্য এটা, টারবাইন ঘোরানো এবং ইলেকট্রিক্যাল জেনারেটর কানেক্ট করা। এতটুকু। তো টারবাইনটা কিভাবে ঘোরাচ্ছেন এটা বেসিক্যালি আপনারা তো এখানে একটা বয়লার থাকবে, এরপর এখানে পানি থাকবে, পানিটা বারবার ঘুরে এখানে আসবে এবং এখানে ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন হবে। তো আমরা একটা ডায়াগ্রাম দেখবো। এই যে, এটা একটা কোল পাওয়ার প্ল্যান্ট ডায়াগ্রাম, ঠিক আছে? হ্যাঁ একটু কষ্ট তো হবেই, হ্যাঁ এত সোজা ডায়াগ্রাম পারবে না, কিন্তু এইটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। আপনি যদি এইখানে যান, এইটার জন্য দেখবেন আরো 8-10টা প্রসেস আছে। এটা ভিজা কয়লা না শুকনা কয়লা, কয়লার গুঁড়া কতটুকু, কোন কয়লার আকার সেম আছে কিনা, কোন কয়লা থেকে একই মানের কয়লা কিনা, প্রত্যেকটা এখানে টেস্টিং হয়ে এরপর ফার্নেসে যাবে। ফার্নেসের মধ্যে টেম্পারেচার কন্ট্রোলিং এর কয়েকটা বিষয় আছে, আরো অনেক কিছু বিষয় আছে। তো এটা বেসিক্যালি সিম্পল ব্লক ডায়াগ্রাম, এটাই এত বড় হয়েছে। তো অ্যাকচুয়াল যেটা হচ্ছে, অ্যাকচুয়াল যেটা আমরা দেখছিলাম যে একটা স্টিম পাওয়ার প্ল্যান্টে তো 5 তলা না 10 তলা সমান একটা বিশাল বিল্ডিং, প্রত্যেকটা স্টেপে উঠে আর একটা করে পছন্দ এটা তো মানে জিনিসগুলি হিউজ পরিমাণ জায়গায় নিয়ে করা হয়। এটা অনেক বড় একটা অনেক পাঁচজনের জিনিস, আর প্রত্যেকটা ইউনিটে এক একটা ফ্লোরের জন্য ধরেন 8-10 জন করে ইঞ্জিনিয়ার থাকে সবকিছু কম্পোনেন্টের জন্য। সো প্রসেস অনেক বড়। তো প্রসেসটাকে একটা ব্লক ডায়াগ্রামে দেখানো আসলে সব সম্ভব হয় না, তারপর যত প্রিসাইজ করে দেয়। সো শুরুতে আমার উদ্দেশ্য কি, আগুন থেকে মানে আগুন জ্বালানো, পানি থেকে বাষ্প তৈরি করা। তাহলে আগুন জ্বালাবো কি দিয়ে, কয়লা দিয়ে। তাহলে কয়লা কি করবো, স্টোরেজে রাখবো। এরপর স্টোরেজ থেকে আমি কি করবো, কয়লাটা ওই কোল হ্যান্ডলিং যেটা কয়লা সবকিছু ম্যানেজ করা হয়। এখানে অনেকগুলো 7-8টা প্রসেস থাকে, ভেজা কয়লা, শুকনা কয়লা, পরিমাণ, আকার, প্রত্যেকটা মেজার করে সবকিছু আসে। সেখানে একবার সবকিছু ঝামেলার ভিতরে বলেছে কোল
তো এরপর এটা কি করবে বয়লারে দেওয়া হবে। তো বয়লারের ফার্নেসে কি করবে আগুন দেওয়া হবে, লাল ধরে গেছে আগুন জ্বলছে। তো বয়লারের সার্ভিস এই ফার্নেসে কি করবে আগুন জ্বলছে, এখান থেকে অ্যাশ ট্যাশ এগুলো চলে গেল। তো এরপর এখান থেকে কি যাবে তাপটা। তো এখানে যে এয়ারটা যাবে এই এয়ারটা কি পানি তো ছিল বয়লারে, বয়লারে কি পানি ছিল না, কোথা থেকে আসছে পানিটা? মানে ওই যে উপর থেকে স্যার ওই যে হলুদ দেখাচ্ছে উপর থেকে বয়লারে পানি দিয়ে দিলাম বয়লারের মধ্যে তো স্যার পানি থাকে, স্টিম পানি। পানি স্টিম আচ্ছা পানির এটা এখানে দেখা যায় এক্সটার্নাল ফিড ওয়াটার সোর্স সুপার হিটার না বয়লারে আলাদা ছিল পানি থাকতে এত ইয়া দেখাতে পারে না। ফার্নেসের তাপে বয়লারের পানি থাকে। এখানে যে পানিটা আছে এটা বাষ্প হলো, এই বাষ্পটা কি যাবে সুপার হিটারে যাবে। এটার কারণ হচ্ছে এখানে পানি থেকে বাষ্প হওয়ার পরে কিছু পরিমাণ জলীয় বাষ্প এটার মধ্যে থেকে যেতে পারে। এই জলীয় বাষ্প যদি আবার টারবাইনে যায়, টারবাইনের পাখার মধ্যে ক্ষত সৃষ্টি হয়। স্টিম যদি একটা পাখার মধ্যে দিয়ে বারবার যেতে থাকে, পাখাটার মধ্যে কি মরিচা পড়বে, আরো ক্ষতিগ্রস্ত হবে। সেইটার জন্য এমন একটা টেম্পারেচারের উপরে উঠানো লাগবে যাতে স্টিম গুলি আর না থাকে এবং ক্লিয়ার বাষ্পটা যেতে পারে। সো এই জন্য সেটাকে সুপার হিট করা হয়। সুপার হিটের পরে এরপর সে টারবাইন ঘুরবে এবং এটা যাবে। এখন আমার কথা হইল প্রসেস একটু হইল, খালি আমি পানি দিলাম, গরম করলাম, বাতাস করলাম, বাতাস ছেড়ে দিলাম, আমার পানি কি এত বেশি? তাহলে এরপর কি করা লাগবে? ওই পানিটা কি করবো বাষ্পটা ঠান্ডা করে আবার ঘুরাবো, রিসাইকেল করবো। আপনি পানি কখন ঘুরাবেন? লাখ লাখ টন কি আপনি খালি 1 মেগাওয়াট দেন জন্য খালি এত একটা নদী খালি করে দিলেন? ওটা তো করা যাবে না। সো যখন এই পানিটা আমি বাষ্প করে সুপার হিট করে টারবাইন ঘোরালাম, এই টারবাইন থেকে আবার গ্যাসটা কালেক্ট করবে, আরেক জায়গায় জমা হবে। তো কনডেন্সারে যায়, কনডেন্সারে কি করবে কুলিং টাওয়ার, এখান থেকে কি নদীর আশপাশ থেকে পানি এনে ঠান্ডা পানি এনে ওই বাষ্পটাকে ঠান্ডা করা হবে। ঠান্ডা করে তখন হচ্ছে ইকোনোমাইজারে পাঠানো হবে। ইকোনোমাইজারে কি করবে? এই ইকোনোমাইজারের কাজ হচ্ছে এখান থেকে বাইরের কিছু পানি মিক্স করবে, মিক্স করে ইকোনোমাইজার থেকে আবার এই পানিটা বয়লারে পাঠাবে। এরপর আবার উৎপন্ন হলো, আবার সুপার হিট করা হলো, এরপর আবার ওই সুপার হিট করার পরে কি হচ্ছে দেখেন, সুপার হিট করার পরে ওইটার যে আশেপাশে যে টেম্পারেচারটা, ওই টেম্পারেচারটা এমন ভাবে করা হয় যেটা হচ্ছে ইকোনোমাইজারের আশপাশ দিয়ে যায়। তাহলে ইকোনোমাইজার কি অলরেডি কিছু গরম পানি হয়ে গেছে, আবার এটা বয়লারে যাচ্ছে, মানে গরম যত করতে পারবো আমার লাভ হচ্ছে। সো সুপার হিটার গেল, টারবাইন গেল, আবার কনডেন্সার গেল। এখন উত্তপ্ত বাষ্প প্রচন্ড গরম থাকে, সেটাকে আবার ঠান্ডা করতে হবে। সো কুলিং টাওয়ার, কুলিং টাওয়ারের পানির উৎসটা কোথায়? এটা হচ্ছে দেখবেন স্টিম পাওয়ার প্ল্যান্ট গুলো সবসময় একটা নদী বা হচ্ছে বড় একটা খালের পাশে করা হয়, নদীর পাশেই করা হয়। তো ওই নদীর পানিটা বিশাল বড় একটা গেট দিয়ে ঢুকে এবং ঘুরিয়ে পুরো পাওয়ার প্ল্যান্টটা ঘুরে আরেকটা গেট দিয়ে বের করে। সো এই পানিটা যখন যায়, ওই পানিটা এটার মধ্যে থেকে তাপ শোষণ করে কয়েক ধাপে ঘুরে 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 আবার নদীতে যায়। বুঝে গেছে? কিন্তু তখন হচ্ছে কি আমার নদীরও কিছু ক্ষতি হয়, যে টেম্পারেচার বেড়ে গেলে মাছ মরে যেতে পারে, এটা সমস্যা সেটা সমস্যা। তো পানিটা হচ্ছে 3-4 কিলোমিটার ঘুরিয়ে ঠান্ডা করে কয়েকবার, এরপরে আবার নদীতে পাঠানো, এরপর আবার নদী থেকে পানি, মানে নদীর পানি আমি নিয়ে নিচ্ছি না, ওইটা আবার গরম করে ঠান্ডা করে আবার দেয়। ওকে, তো এখন পুরো জিনিসটা আবার একটু বুঝাই, এখন ক্লিয়ার লাগে। তাহলে শুরুতে দেখেন আমার বয়লারে পানি লাগবে, পানি কোথা থেকে আসছে? ধরুন উপরে কোথাও এক জায়গা থেকে পানি আসছে, ঠিক আছে? তো শুরুতে আমি কি করলাম? আগুন জ্বালালাম, কি দিয়ে? তাহলে কয়লা দিলাম, উপর থেকে পানি আসলো, কোথা থেকে আসলো আমার দেখার এখন বিষয়। তাহলে পানি আর কয়লা, কয়লা জ্বালালাম, পানি বাষ্প হলো, বাষ্প হওয়ার পরে সেটাকে সুপার হিট করলাম যাতে কোনো জলীয় বাষ্প না থাকে। সুপার হিট করার পরে টারবাইন ঘোরালাম, পানি কি অনেক স্রোতে বাষ্পটা বের হবে না, এখানে অনেক প্রেসার থাকে, অত্যন্ত প্রেসারে বাষ্পগুলি বের হতে থেকে টারবাইন ঘুরতে থাকে। টারবাইন ঘোরার পরে এরপর কোথায় যাবে? এই বাষ্পগুলো কনডেন্সারে, কনডেন্সার কি করবে? কুলিং টাওয়ারের সহায়তায় সে আবার এটাকে পানিতে পরিণত করে ইকোনোমাইজারে পাঠাবে, ইকোনোমাইজারে পানিটা জমা হবে। এরপর এখান থেকে এক্সটার্নাল ফিড ওয়াটার সোর্স থাকবে এখানে একটা, আর বাইরে আশেপাশে যত টেম্পারেচার বাইরে যাচ্ছে সবাই দিকে ফার্নেসের যে এক্সট্রা যে টেম্পারেচারের লাইনটা, এটা হচ্ছে সুপার হিটারের পাশেও থাকবে, ইকোনোমাইজারের পাশেও থাকবে, যাতে বের হয়ে যাওয়া গ্যাসটা আমার বাকি জিনিসগুলি উত্তপ্ত
ব্লক বুঝলাম, এই ব্লক বুঝলাম, এটাও বুঝে গেছি। এয়ার প্রিহিটার, এয়ার প্রিহিটার কি করবে? আমাদের বাইরে থেকে যে বয়লারে আগুন জ্বালানোর জন্য কি রাখবে? বাতাস রাখবে না? তাহলে বাতাসটা ফার্স্টে আনলো। এখন নরমাল বাতাসের চেয়ে গরম বাতাস দিলে আর ভালো হয় না? তাহলে এই যে ফার্নেস থেকে যে আগে গরম বাতাস বের হচ্ছিল, ওই বাতাসের লাইনটা কি করলাম? নতুন বাতাসের লাইনের কাছাকাছি রেখে দিই, যাতে তাড়াতাড়ি তাপ এক্সচেঞ্জ হয়ে অলরেডি এয়ারগুলো আগেই গরম হয়ে আসে। এটা হচ্ছে আমার ওভারঅল স্টিম পাওয়ার প্ল্যান্টের লেআউট। তা কোল পাওয়ার প্ল্যান্ট বলতে পারি, বুঝে গেছেন? কোল পাওয়ার প্ল্যান্ট বা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট। প্রিহিটার মানে তো স্টার্ট হওয়ার সময় লাগবে, স্টার্ট হয়ে গেলে আপনি না, সবসময় লাগবে, কয়লা তো জ্বালাচ্ছে। তো স্যার সার্কেল যখন বারবিকিউ করেন আপনারা, কয়লা কি একটু পর পর বাতাস দেওয়া লাগে না? জিনিসটা এরকম। আপনার বাতাস কন্টিনিউয়াস ফ্লো একটা লাগবে এবং সেটাকে গরম করে রাখতেছে। আগের যে বাতাস, হ্যাঁ, ওইটাই প্রিহিটার, এই যে বাতাস দেওয়া প্রিহিটার মানে আগে যেটা গরম হচ্ছে। গরম করতেছে। আর এই যে লালটা ফার্নেস থেকে যে তাপমাত্রাটা নির্গত হচ্ছে, বলেন আপনারা যে বারবিকিউ করেন, কয়লা জ্বালে ওখানে মুরগি মাংস দেই ওইটা থেকে, কিন্তু কয়লার আশেপাশে যে টেম্পারেচার গুলি থাকে এগুলো তো নষ্ট হয়। সো ওটা যদি একটা পুরো আবদ্ধ বাক্সে করা হতো, তাহলে টেম্পারেচারটার জন্য আলাদা লাইন বের করে দিতাম, যে গরম বাতাসগুলো বের হচ্ছে ওটা বাইরে দিয়ে এক্সস্ট দিয়ে বের হতো। তো এই এক্সস্টের লাইনটা আশেপাশে সব জায়গায় ঠান্ডা পানির জায়গায় রেখে দিলেন, তাহলে পানিগুলো কি গরম হয়ে যাবে? বুঝে নেই না? তাহলে এটা ছিল এরকম একটা প্রশ্ন। এইখানে আপনি খাবার গরম করতেছেন, তো গরম হওয়ার পরে এরকম একটা লাইন থাকে না, যেটা দিয়ে বাতাসটা বের হয়ে যায়, গরম বাতাসটা, এটা তো আমার এক্সস্ট। এখন এই এক্সস্টের পাশে যদি আপনি ঠান্ডা কোনো একটা কিছু রাখেন, ও কি এটার মধ্যে থেকে টেম্পারেচার নেবে না? মানে এটা না রাখলেও তো আমার কিছু হইতো না, কিন্তু রাখলে কি হচ্ছে? আমার এনার্জিটা থাকে রাখতেছে। সো এখানে ওইটাই যে বয়লার থেকে গরম বাতাসটা বের হয়ে যাচ্ছে, ওর লাইনটা এমন ভাবে রাখলাম তাহলে সুপার হিটার ইকোনমাইজার প্রি হিটার হয়ে চলে যায়। সো এটার জন্য যেটা হয় যে আমার জিনিসগুলো আগে থেকে গরম হয়। স্যার হ্যাঁ, 2002 রাখতেছে। যদি কি রাখতেছে না? হ্যাঁ, শেষ। চেয়ারম্যান স্যার তো যেটা হচ্ছে এত কিছু লাগবে না, খালি ইয়া করবেন না। আপনাদের যেটা লাগবে ওই লেআউটের পাশাপাশি, স্টিম টারবাইনের লেআউটের পাশাপাশি লাগবে বয়লার। বলে এই ছবিটা ছবি পরে, ছবি রাখবে, ছবি তো আঁকতে হবে। পাওয়ার পয়েন্ট ইঞ্জিনিয়ারিং মানে ছবি দিয়ে শুরু করতে হবে। এই ছবি লাগবে না। ব্লক ডায়াগ্রাম রাখতে পারবো স্যার। বয়লারের কাজ কি? বয়লার পর ফায়ার টিউব বয়লার, তো ওয়াটার টিউব বয়লার এরকম কাজ করে। ওয়াটার টিউব বয়লার মানে কি? আগুন দিচ্ছেন, পানিগুলো নলের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? কি বললাম? ওয়াটার টিউব বয়লার কি? পানি টিউবের মধ্যে আপনার তাপ আপনি কয়লা এখানে দিলেন, আগুন জ্বালাইলেন, পানিগুলো ওয়াটার টিউবের মধ্যে দিয়ে যে এখানে বাতাস উৎপন্ন করে, এখানে আগুন হচ্ছে। এটা কি? ওয়াটার টিউব বয়লার। মানে টিউবের মধ্যে কি থাকতেছে? পানি থাকতেছে। আরেকটা হচ্ছে ফায়ার টিউব বয়লার, মানে এটা একটা টিউবের মধ্যে আগুন থাকতেছে নাকি স্যার? টিউবের মধ্যে আগুন, আগুন না তো মানে কয়লার গরম গ্যাস, তাহলে এখানে ধরেন পানি ছিল, আপনি এটার মধ্যে আগুন জ্বালানোর পরে কয়লায় এখান থেকে গরম বাতাসটা বের হচ্ছে, মানে এইটা আশেপাশে পানিকে গরম করে ও আবার তাপে ফেলছে। দুই রকমের বয়লার পাওয়া যায়, ফায়ার টিউব আর ওয়াটার। ম্যাক্সিমাম বয়লারগুলি কি হয় এখনকার? ওয়াটার টিউব। এইটা এফিসিয়েন্সি একটু কমে যায়, এইটা এফিসিয়েন্সিতে বেশি, প্রেশার ওদের মধ্যে রিস্কও বেশি। সাইডেডিস তো বেশি, আকারও বেশি লাগতেছে। টারবাইন তো আপনার পানি যে স্টিম হচ্ছে এত প্রেশার পাওয়া যায় না, তাহলে কস্টলিও। তো বয়লার অ্যাকসেসরিজ এত কিছু লাগবে না। এয়ার প্রিহিটার, তারপর হচ্ছে এত কিছু লাগবে না। এয়ার প্রিহিটারটা গেল। সুপার হিট, এটা খুব ইম্পর্টেন্ট। সুপার হিটার কি এত ইউজ করা হয়? যাতে ওয়েট স্টিম না থাকে, ভেজা বাষ্প না থাকে। ভেজা বাষ্প থাকলে কি সমস্যা? টারবাইনে সুপার হিটার দরকার নাই। ইকোনমাইজার, এটা স্টার মার্কের একটা কোশ্চেন। ইকোনমাইজার কি করে? ফিড ওয়াটার যেটা দিচ্ছেন সেটাকে কি করতেছে? আমার আগে থেকে একটু গরম করে রাখছে। তো ইকোনমাইজারের পাশ দিয়ে কি গেল? বয়লারের যে উত্তপ্ত এক্সস্ট সেটা ওই দিকে গেল না, ইকোনমাইজার আগে থেকেই পানিটাকে একটু গরম করে একটু পাঠাচ্ছে।
রিসাইকেল পানিটা আপনার মিডিয়াম পানি টেম্পারেচার করে আপনার গরম করে মানে প্রিহিট করে প্রিহিট করে দেবেন। মানে আপনি চা বানাবেন আগে থেকে একটু পানি গরম করে দিয়ে দিবেন তাড়াতাড়ি চাটা হবে না, তাহলে এনার্জিটা এফিশিয়েন্ট হবে। আর ওই যে আগে থেকে গরম করা পানিটা ধরে ধরেন আগের বারে চায়ের পাতিলের মধ্যে রাখছেন, গরমই আছে, মানে এক্সস্টটা আপনি কাজে লাগিয়ে আগে একটু গরম করে রাখেন, এটা আমার এফিশিয়েন্সি বাড়িয়ে দেয়। আর আমরা যে টারবাইনের মধ্যে যে গ্যাস মানে স্টিমটা দিই এটা অনেক গরম থাকে, তাহলে ওটা কুলিং না করে সরাসরি ইকোনমিজে দিয়ে দিলে তার মানে আরে পানি বাষ্পটাকে পানি করবেন না, ওটা করতেছি না, মানে পানিটা বাষ্প করার জন্য এই মানে আমি পানির আর বাকি করতে এই যে এটাতে যাবো আপনি বলতেছেন এই টারবাইনের গরমটা হ্যাঁ আমি তো কয়েলের গরমই পাঠাচ্ছি, এই টারবাইনের গরম দেওয়া লাগে, আপনার কাছে আগুনই আছে, আপনি গরম কাপড় দিয়ে কি করবেন? আরো গরম করবো। এইটা তো হচ্ছে কন্ডেন্সারে গেল, এই বাষ্পটাকে আমি ঠান্ডা করব, এইটা তাপমাত্রাকে নিয়ে নেবে নদীর পানি নিয়ে নেবে, এইটা তাপমাত্রা এখানে আনলে সিস্টেম জমা লেগে যাবে কিন্তু 100% ঠান্ডা হবে না, এখানে মোটামুটি না, ঠান্ডা না হলে তো পানি হবে না, বাষ্প হবে, টেম্পারেচার এখান থেকে তো বাষ্প বের হচ্ছে, এটাকে আপনি পানি বানাই। পানি গরম পানি এই বাষ্পটা যদি দিতে আমরা যদি সুপার হিটারে দিতে দিতাম এইটা এখানে আনা সম্ভব না, এক সাইকেলের জিনিস আপনি কেমনে রিভার্স থেকে করেন, জিনিসটাকে বুঝুন, বাষ্পটা গেল, এই বাষ্পটাকে আপনি পানি করবেন, এরপর এটা গরম করবেন, আপনি যদি ওর বাষ্পের গরম দিয়ে ওরে আবার পানি গরম করেন তাহলে কেমন হবে, ওর থেকে পানি করতে হবে, এরপর সেটা আপনি এখানে আবার গরম করবেন, বুঝছেন? আপনি এমনি যদি স্যার এটা বুঝছি। এইটার তাপমাত্রা দিয়ে এটা ব্যবহার করেন তাহলে কেমন হবে? স্যার এটা বুঝছি, কিন্তু ঘটনা ঘটাতে চেয়েছিলাম যে ঘটনা ঘটে গেছে, ক্লিয়ার করবেন, ঠিক আছে? এমনি চলতে থাকে, এইটা হচ্ছে আরো কিভাবে এগুলি প্রত্যেকটা অটোমেটেড প্রসেস, প্রত্যেকটা জিনিসই আপনি যখন পাওয়ার প্ল্যান্টে যান কয়েকটা বিশাল বিশাল টিভি থাকে, স্ক্রিন থাকে, প্রত্যেকটা জিনিস ঘরে ঘরে আমাদের মিরপুরে একটা জাদুঘর আছে ওই বিজ্ঞান ওখানে এরকম ডেমো করা আছে আকার গাতে যেটা পাওয়ার প্ল্যান্টে যেটা হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার প্ল্যান্টে যখন দেখবেন তো এই জিনিসগুলো কি বিশাল বিশাল করে একটা টিভিতে থেকে প্রত্যেকটা কন্ট্রোলিং পিন, কন্ট্রোলিং ভালভ, তারপরে কন্ট্রোলিং লাইন, প্রত্যেকটা প্রেসার উপরে উঠে থাকে, আপনি একটু অটোমেটিকই সব চেঞ্জ হতে থাকে, কিছু হচ্ছে চেঞ্জ করে আর আপনি একটা ভ্যালু আসবে ওটার বেসিসে, ধরেন আমার ডিমান্ড বলে দিল আগামী 1 ঘন্টায় ডিমান্ড থাকবে 10 মেগাওয়াট, সো ওই বাই হচ্ছে সব কিছু ঠিক করে, ঠিক আছে? প্রত্যেকটি অটোমেটেড প্রসেস, ঠিক আছে? তাহলে স্টিম পাওয়ার প্ল্যান্ট গেল, আগামী ক্লাসে আমরা স্টিমের সাথে হাইড্রো